হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমরা জানো পশ্চিমবঙ্গে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা চালু ছিল, তার বদলে আমাদের নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে অন্নপূর্ণা যোজনাতে কনভার্ট করা হবে লক্ষ্মী ভাণ্ডারটা। তো এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যে আপডেট রয়েছে, যে নোটিফিকেশন অফিসিয়াল বেরিয়েছিল, সেই অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা আছে ইন ডিটেলস, সেই জায়গাগুলো আমরা দেখব। কারা কারা এই অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য, কারা কারা যোগ্য নন, কারা কারা পাবেন না। এবং এই যে ডিবিটি লিঙ্কের কথা বলা হচ্ছে, ডিবিটি লিঙ্ক ব্যাপারটা কি এবং এটা কিভাবে করতে হয়, কিভাবে চেক করতে হয়, আর ফর্ম যে অ্যাভেলেবেল হয়েছে, যেটা 1 জুন থেকে ফিল আপ করা স্টার্ট হবে বা জমা নেওয়া স্টার্ট হবে, সেটা কিভাবে ফর্মটা ফিল আপ করা যাবে এবং যারা অনলাইনে করতে চায় তারা কিভাবে করবে, এই সমস্ত কিছু তোমাদের আজকে এই ভিডিওটাতে আমি বলবো। এটা অনেকের রিকোয়েস্ট ছিল। এক তো অন্নপূর্ণা যোজনাটা সম্পর্কে আমাদের জানা হবে জিনিসটা কি, তার সাথে সাথে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো জানা হবে। তো চলো প্রথমে আগে দেখে নিই এই যে নোটিফিকেশনটা দিয়েছিল, সরকারি নোটিফিকেশন। এর আগে নাম ছিল অ্যাকচুয়ালি মাতৃশক্তি ভরসা প্রকল্প। নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারের মানে 11 মে 2026 তারিখে একটা বৈঠক হয়েছিল, সেখানে এই প্রকল্পটা চালু করার কথা ঘোষণা করা হয়েছিল এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তো 19 মে 2026 তারিখে জারি করা একটা নোটিফিকেশন বিজ্ঞপ্তি, যেটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞপ্তির মাধ্যমে 1 জুন 2026 থেকে বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করা হবে, যার নোটিফিকেশন নাম্বার ছিল এটা। এখন এই অন্নপূর্ণা যোজনাটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ইমপ্লিমেন্ট হবে, অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গের এটা চালু হবে। শুধু এটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য, মহিলাদের জন্য কল্যাণমূলক প্রকল্প হিসেবে এটাকে লঞ্চ করা হচ্ছে। প্রতি মাসে 3,000 টাকা করে মাসিক সুবিধা দেওয়া হবে পশ্চিমবঙ্গের বসবাসকারী যে সমস্ত মহিলা রয়েছেন তাদেরকে। 1 জুন 2026 থেকে এটা কার্যকরী হবে। অনলাইন এবং অফলাইন মাধ্যমে আবেদন করা যাবে। মহিলা আর শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর এটাকে কন্ট্রোল করবে। শ্রীমতী অগ্নিমিত্রা পাল বর্তমান মন্ত্রী এটার জন্য, মানে এই মহিলা আর শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের এই সুবিধা। এই নোটিফিকেশনে যেটা বলা হয়েছে, দেখো নোটিফিকেশন অনুযায়ী যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, এখানে পশ্চিমবঙ্গ বসবাসকারী যে সমস্ত মহিলা রয়েছে সবাই এই সুবিধা পাবেন অন্নপূর্ণা যোজনার। 25 থেকে 60 বছরের মধ্যে বয়স যাদের, তাদের শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন। কারা কারা পাবেন না, কেন্দ্র বা এই রাজ্য সরকারের অধীনস্থ কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিয়োজিত, অর্থাৎ যারা যারা সরকারি চাকরি করেন এই ধরনের কোনো মহিলা, বা নিয়মিত বেতন বা পেনশন পান এই ধরনের কোনো মহিলা এই সুযোগ পাবেন না। কিংবা কোনো সংবিধিবদ্ধ সংস্থা বা সরকারি উদ্যোগ, গভর্নমেন্টাল আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার অধীনস্থ চাকরিতে আছেন এই ধরনের কোনো মহিলা এই সুবিধা পাবেন না। এছাড়া এই রাজ্য সরকার কর্তৃক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক পদে কর্মরত কোনো মহিলা, তারাও এই সুবিধা পাবেন না। আয়কর দেন, তারাও এই সুবিধা পাবেন না। প্রতি মাসে 3,000 টাকার নির্ধারিত আর্থিক সহায়তা 1 জুন 2026 থেকে কার্যকরভাবে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীর নামে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে, এটা বলা হয়েছে। এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমান সকল সুবিধাভোগীকেই অন্নপূর্ণা যোজনার স্থানান্তরিত করা হবে। কিন্তু এসআইআর 2026 চলাকালীন যারা চিহ্নিত মৃত বা স্থানান্তরিত হয়েছেন বা তালিকা থেকে বাদ পড়েছেন, এবং যারা যারা ভোট দিতে পারেনি, অনুপস্থিত ভোটারগণ ছিলেন, পাশাপাশি খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় যারা যারা বাদ পড়েছেন, এবং যারা বিচার প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়া এবং ভোটার স্লিপ বিতরণের সময় এএসডিডি হিসাবে চিহ্নিত সুবিধাভোগীরা, তারাও এর আওতাভুক্ত হবেন না। যারা এসআইআর ট্রাইব্যুনালে আপিল দায়ের করেছেন অথবা নাগরিকত্ব আইনের অধীনে আবেদন করেছেন, তাদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, মানে তাদের যে প্রবলেমটা হয়েছে সেই সলিউশন না হওয়া পর্যন্ত, তারাও এই নতুন প্রকল্পের আওতায় আসবেন না। তাদের সলিউশন হয়ে গেলে তারপর তারা প্রকল্পের আওতায় আসবেন। একইভাবে মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিত তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। নতুন আবেদনকারীদের জন্য 1 জুন 2026 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইন আবেদনের সুবিধা চালু করা হবে। এর জন্য পোর্টালও তোমাদের লঞ্চ করা হয়েছে, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিভাবে কি করবে না করবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে
যদি 2 জুন এর মধ্যে এই প্রসেস কমপ্লিট হয়ে যায়, তাহলে 3 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য 3,000 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে সবার ঢুকে যাবে। এবং যতদিন না এই টাকা ঢুকছে, যতদিন না এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে বা অন্নপূর্ণার ফর্ম তোমরা ফিল আপ করে ঠিকঠাক করে জমা দিচ্ছ, এটা অ্যাক্টিভেট যতদিন না হচ্ছে ততদিন ওই লক্ষ্মীর ভান্ডারটা কন্টিনিউ হবে এবং সেটা 3 মাসের জন্য কন্টিনিউ হবে। এটা কিন্তু আমাদের শুভেন্দু অধিকারী বলেছেন। তার মানে এরকম নয় যে জুন থেকে লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে যাবে, ফর্ম যতক্ষণ না ফিল আপ করা হবে আর নতুন করে টাকা পাওয়া যাবে না, সেটা না। 3 মাসের জন্য সময়সীমা দেওয়া থাকবে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী। 3 মাসের মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে, যতক্ষণ না এর প্রসেস কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু ঢুকতে থাকবে ব্যাংকে। অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদন সমূহ সরকারি আধিকারিকদের দ্বারা যথাযথ যাচাই এবং তদন্ত করা হবে। অর্থাৎ হয়তো জমা দেওয়ার পরে বিডিও বা যারা পঞ্চায়েত সেক্রেটারি রয়েছেন, তারা দায়িত্বপ্রাপ্ত অফিসার, মোট কথা যারা যারা রয়েছেন, তারা বাড়ি বাড়ি ভেরিফিকেশন করবেন তুমি ফর্মে যে সমস্ত তথ্য দিয়েছো সেই সমস্ত তথ্য সঠিক কিনা, বা তুমি লক্ষ্মী মানে অন্নপূর্ণা ভান্ডার যোজনার আওতায় আসার জন্য যোগ্য কিনা। যাচাই বা তদন্ত সম্পন্ন হওয়ার পর গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই বিডিও এবং শহরাঞ্চলের ক্ষেত্রে মহকুমা আধিকারিকগণ মানে অফিসারিগণ যারা আছেন, তারা যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা শাসকের কাছে সুপারিশ করবেন। কলকাতা পৌর নিগমের আওতাধীন এলাকাগুলোতে এই প্রক্রিয়াটা কলকাতা পৌর নিগমের আধিকারিকদের দ্বারা সম্পন্ন করা হবে। আর অনুমোদিত আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। এবং সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট যারা থাকছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা রয়েছে, জেলা সমূহে অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। আর কলকাতা পৌর নিগমের কমিশনার মানে কেএমসি এলাকায় অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। এবারে তোমাদেরকে আমি বলি কোন পোর্টালে গেলে তোমরা ডিবিটি লিঙ্ক আছে কিনা চেক করতে পারবে। তোমরা গুগলে গিয়ে বা মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে যেখান থেকে খুশি গুগল ইউআরএল এর জায়গায় বা গুগল সার্চ বারে গিয়ে এটা টাইপ করে দাও www.npci.org.in। এই ওয়েবসাইটে গেলে তোমাদের কাছে এরকম একটা মানে স্ক্রিন আসবে। এখানে গিয়ে এই কাস্টমার সেকশনে ক্লিক করতে হবে। কাস্টমার সেকশনে ক্লিক করার পর ভারত আধার সিডিং এনেবল বিএএসি এইরকম একটা জায়গা দেখাবে, এখানে ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদের আধার ম্যাপ স্ট্যাটাস মানে এই যে স্ক্রিনটা আসবে সেখানে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে আধার নাম্বারটাকে পুট করতে বলবে। আধার নাম্বারটা এখানে তোমাদেরকে টাইপ করে দিতে হবে, করে এখানে একটা ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটা এখানে দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করলে তোমাদের ওখানে একটা ওটিপি যাবে তোমাদের রেজিস্টার্ড মোবাইলে। আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা কানেক্ট করা আছে বা লিঙ্ক করা আছে সেখানে তোমাদের কাছে যাবে এবং সেখান থেকে সেই ওটিপি তোমরা এখানে দিয়ে দিলে, 6টা ডিজিটের ওটিপি থাকবে, সেটা দিয়ে দিলে তোমাদের এখানে কনফার্ম করলেই তোমাদের এখানে পুরো স্ট্যাটাস দেখিয়ে দেবে। যদি দেখা যায় আধার ম্যাপ স্ট্যাটাস এখানে সব ঠিকঠাক আছে, তার মানে তোমার ডিবিটি লিঙ্ক করা আছে। এই জিনিসটা যদি না করা থাকে তোমরা ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারো, যার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো, সেখান থেকে গেলে তোমাদের এই জায়গাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। কেমন? আচ্ছা, এবার তোমাদের যেটা দেখানোর সেটা হচ্ছে এর যে অনলাইন পোর্টালটা চালু করা হয়েছে রিসেন্টলি, সেই অনলাইন পোর্টালটা তোমরা কোথা থেকে পাবে বা ফর্মগুলো কোথা থেকে ডাউনলোড করবে। দেখো এই জিনিসটাকে তোমাদের আরও একবার গুগল সার্চ বারে গিয়ে টাইপ করে নিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে সেই ওয়েবসাইট লিঙ্ক যেখানে গেলে তোমরা পোর্টালটা পাবে বা যেখান থেকে আবেদন করা যাবে বলে বলা হচ্ছে। https://socialsecurity.wb.gov.in। ঠিক আছে, শুধু এইটুকু করলেও হবে, স্ল্যাশ দিয়ে লগ ইন করলেও হবে, একই ব্যাপার। দুটো ক্ষেত্রেই তোমাদের যে পেজটা খুলবে সেটা হচ্ছে এই পেজটা। এই পেজটা তোমাদের খুলবে এবং এখানে দেখো এই পর্যন্ত যা আপডেট আছে এখনো কিন্তু তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের জন্য কোনো কিছু এখানে কলাম দেওয়া হয়নি। এই জিনিসটা যেটা করা আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এন্টার ক্যাপচা, এটা পুরোপুরি অফিসিয়াল ইউজের জন্য। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে লগ ইন ফর অফিস ইউজ অনলি। অর্থাৎ এই জায়গাটা এখন আমাদের সাধারণদের জন্য ফর্ম ফিল আপের জন্য নয়। হয়তো এই জায়গাতেই কিছু আপডেট হবে যেখান থেকে ফর্ম ফিল আপ করা যাবে, সেটা হলে বোঝা যাবে 1 জুন থেকে। যদি যখন স্টার্ট হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমি তোমাদের ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো। কিন্তু এখানে একটা অফলাইন যে ফর্ম, সেই অফলাইন ফর্মের এখানে তোমাদের ফরম্যাটগুলো দিয়েছে। দেখো, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায়,
আর अन्नपूर्णा योजना का फॉर्म डाउनलोड करे हिंदी में। 3টে ভাষাতেই তোমাদের এখানে দিয়েছে, 3টে ভাষাতেই ফর্ম, যার যেটা ভাষাতে সুবিধা হবে সে সেটাতে ডাউনলোড করে অফলাইনে ফিল আপ তোমাদেরকে করতে হবে এবং করে কোথায় জমা দিতে হবে না হবে এই সমস্ত ব্যাপার স্যাপার আরও ক্লিয়ারভাবে তোমাদের যখন নোটিফিকেশান আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এর গাইডলাইন আরও একটা তোমাদেরকে দেওয়া হবে, সেই গাইডলাইন পেলেই বুঝতে পারবে। বাট ফর্মটাতে কি কি করতে হবে সেই জিনিসটা একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, যাদের কাছে অলরেডি ফর্মটা আছে বা যারা এখান থেকে ডাউনলোড করবে, তোমরা তোমাদের কাজ কিছুটা এগিয়ে রাখতে পারো। কিভাবে ফর্মটা ফিল আপ করবে আমি একটু বলে দিচ্ছি। দেখো, এটা একটা 13 পাতার ফর্ম, যেটা নিয়ে একটু মানে অনেকের মুখে শোনা যাচ্ছে যে এত বড় কেন ফর্ম ফিল আপ হবে। যাই হোক, আমি সেই জায়গাতে যাব না, আমি জাস্ট তোমাদেরকে যে ফর্মটা সরকারিভাবে দেওয়া হয়েছে সেই ফর্মটাতে কি বলা হয়েছে, কোথায় কি করতে হবে সেটাকে একটু পরিষ্কার করে বলে দিচ্ছি। মন দিয়ে শোনো, কেননা খুব গুরুত্বপূর্ণ। না ভালো করে ফিল আপটা করলে হয়তো তুমি ওই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা নাও পেতে পারো, কেননা এটা তোমার যাচাই হবে, ভালো করে ভেরিফাই হবে। সেই জায়গাতে তোমার যদি কোথাও কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমার কিন্তু অন্নপূর্ণা যোজনার ওই 3000 টাকাটা কিন্তু আর কিন্তু পাওয়া হবে না। সো এখানে প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে পারিবারিক পরিচয়, এবং এখানে প্রত্যেকটাতে খুব সুন্দরভাবে এই ফর্মটাকে তৈরি করা হয়েছে। নির্দেশনা এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যাতে কারো কোনো অসুবিধা না হয়। পারিবারিক পরিচয় এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ এই জায়গাটাতে পরিবারের প্রধানের নাম তোমাদেরকে লিখতে হবে। জন্ম তারিখ লিখতে হবে, জন্ম তারিখটা তোমাদের এখানে দিন মাস বছর হিসাবে লিখতে হবে। দিন মাস বছর হিসাবে বলতে ধরো কারোর ধরো জন্ম তোমার হচ্ছে 28শে জানুয়ারি 1995, তাহলে এখানে দিন হচ্ছে 28, জানুয়ারি হচ্ছে মানে 101 আর এখানে 1995, ঠিক আছে। অর্থাৎ তোমাদেরকে এখানে কি করতে হবে, 28/1/995, ঠিক আছে। আমি এই জায়গাটাতে লিখে দেখালাম, এভাবে লিখবে। আচ্ছা, এবারে পরিবারের প্রধানের লিঙ্গ, যেটা পরিবারের প্রধান যদি পুরুষ হন তাহলে পুরুষ, নালে মহিলা বা অন্যান্য। এখানে যে যিনি পরিবারের প্রধান, এখানে HOF বারবার তোমরা লেখাটা দেখতে পাবে। HOF মানে হচ্ছে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি। তাহলে এখানে প্রধানের লিঙ্গ লিখে দিলে তারপরে তার আধার নম্বর, পরিবারের প্রধানের যে আধার নম্বর, ঠিক আছে, যে পরিবারের প্রধান সেই প্রধানের আধার নম্বর এখানে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি ডিজিটাল রেশন কার্ড তোমাদের থাকে এবং পারিবারিক আইডি সেটার এখানে দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা এই জায়গাতে দিতে হবে। ঠিকানাতে তোমার স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ গ্রাম একদম যেরকমভাবে তোমার আধার কার্ড বা ভোটার কার্ডের নাম্বার ঠিকানা তুমি দাও, পুরো একদম ক্লিয়ার করে এখানে ঠিকানাটা তোমাকে পুরোটা লিখে দিতে হবে। চেষ্টা করবে এখানে কালো কালি ইউজ করার, ব্ল্যাক, এবং তার সাথে সাথে ক্যাপিটাল, যদি বাংলাতে লেখো সুন্দর করে লেখার, আর ইংরেজিতে ফর্ম ফিল আপ করলে গোটা গোটা করে মানে একদম ক্যাপিটাল লেটারে লেখার, যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, যোগাযোগ নম্বর এখানে যেটা দিতে হবে সেটা বলেছে যে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, মানে পরিবারের প্রধানের যে আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে তোমাকে দিতে বলা হয়েছে। আচ্ছা, এবার এখানে চলে আসবো, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার, প্রধানের সাথে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের কথা বলা হয়েছে। তো এখানে দেখো প্রথমে পরিবারের প্রধানের কথা, প্রথমে পরিবারের প্রধান দিতে হবে, ঠিক আছে। পরিবারের প্রধানের ডিটেলস তুমি এখানে দিয়ে দেবে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধান সাথে সম্পর্ক কি, ঠিক আছে। ধরো প্রধানের যদি পরিবারের প্রধান হন বাবা, তো সেক্ষেত্রে মানে যিনি হচ্ছেন, যদি যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য মানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন তার যদি স্বামী পরিবারের প্রধান হয় তাহলে তাকে সেখানে পরিবারের সম্পর্কের জায়গায় স্ত্রী লিখতে হবে। কতজন সদস্য আছে, প্রত্যেকটা সদস্যের এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কি, আধার নম্বর। তোমাদের এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দেওয়া হয়েছে, ধরো কোনো শিশু সদস্য আছে 5 বছরের নিচে, তাহলে সেক্ষেত্রে আধারের জায়গায় NA লিখে দিলেই হবে, কেননা অনেক ক্ষেত্রে 5 বছরের নিচে শিশুদের আধার কার্ড থাকে না, সেই জন্য এখানে NA লিখে দিতে বলেছে। এবারে যতজন সদস্য আছে তাদের মধ্যে কারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে বা করা হচ্ছে,
যারা যারা করছে তাদের এখানে হ্যাঁ এতে টিক দিতে হবে। অর্থাৎ পরিবারের প্রধান যদি কারোর স্বামী হয় বা বাবা হয়, ঠিক আছে, তার স্ত্রী যখন এখানে তার নিজের নামটা লিখছে, সে যেহেতু অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করছে, এই জায়গাটাতে টিক মারতে হবে হ্যাঁ। আর যে করছে না তার জায়গাটা ফাঁকা রাখতে হবে। কোনো একজন ধরো পরিবারের তার ছেলে রয়েছে বা কোনো পুরুষ সদস্য রয়েছে যার অন্নপূর্ণা ভান্ডারের জন্য সে করছে না, তাহলে এখানটায় হ্যাঁটাতে টিক মারবে না। হলো। এবার এই জায়গাটা পুরো করে দিলে যতজন সদস্য থাকবে ততজন সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কি, ঠিক আছে। আর যতজন থাকলো লেখার পরে, যতজন থাকবে না সেটা লেখার দরকার নেই। মোট কথা এখানে 5 জনের 5টা কলাম দিয়েছে, ম্যাক্সিমাম 5 জনের নাম লেখা যাবে। তারপর এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। হেড অফ দ্য ফ্যামিলিটা প্রথমে দিতে হবে, ব্যাংক এর নাম কি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড। ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজে এটা লেখা থাকে বা চেক বইয়েতে লেখা থাকে আইএফএসসি অ্যাকাউন্ট নম্বর এগুলো। আর ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করতে বলেছে, মানে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে সেই ধরনের অ্যাকাউন্টগুলোকে এখানে দিতে বলেছে। তারপরে সদস্য 1, সদস্য 2 এইভাবে পরপর হচ্ছে তোমার ফিল আপগুলো করতে হলো। এবার এপিক যে আছে মানে ভোটার কার্ড, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক যাদের যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের সবার এপিক নাম্বার দিতে হবে। বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এগুলো তোমাদের ভোটার লিস্টেই থাকে বা তোমাদের ভোটার কার্ডেও থাকে, সেইগুলো তোমাদের এখানে পুট করে দিতে হবে। হয়ে গেল। এরকমভাবে যতজন সদস্য আছে সবার দিয়ে দিতে হবে এখানে এপিক নাম্বার। তারপরে এখানে লিখতে হবে আনরিজার্ভড কিনা, কোনো মানে তুমি এসসি এসটি ওবিসির মধ্যে পড়ছো কিনা বা পিবিটিজির মধ্যে পড়ছো কিনা, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, ঠিক আছে। এই জিনিসগুলোর মধ্যে যদি তুমি থাকো খেয়াল রাখবে, যেটাতে টিক মারবে তার জন্য কিন্তু তোমাকে সার্টিফিকেট দিতে হবে, মানে শংসাপত্র দিতে হবে বা ক্রিমি লেয়ার যে সার্টিফিকেট থাকে সেটা কিন্তু প্রোভাইড করতে হবে। যদি না থাকে তাহলে এখানে টিক মেরে কোনো লাভ নেই, তাহলে ইউআরএ করে দেবে। যদি এগুলো থাকে সার্টিফিকেট, আশা করি যারা আছো সবার সার্টিফিকেট আছে, তো সেই অনুযায়ী যে এসসি সে এসসি করবে, যে এসটি করবে, যে ওবিসি সে ওবিসি করলে, এইভাবে তোমরা এই জায়গাগুলোকে ফিল আপ করলে। এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে শুধু টিক দিতে হবে তোমার ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক, নাহলে না হলে না এতে টিক। কার্ডের ধরন কিরকম, এএওয়াই কার্ড কিনা, এসপিএইচএইচ কার্ড কিনা, এগুলো কার্ডের ওপরে লেখা থাকে এইগুলো তোমার কি ধরনের কার্ড, ঠিক আছে। দেখে নেবে যেটা তোমার আছে, বা ভর্তুকিহীন যদি হয় তাহলে সেখানে তোমরা টিক মারবে। পরিবারের রেশন, পরিবারটা রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তোলে হ্যাঁ, তাহলে নালে না। সম্পদ এখানে যেটা বলেছে দেখো, বাড়ির ধরন বলেছে 3টে বা তার বেশি পাকা ঘর আছে কিনা, মানে তুমি যে পরিবারটাতে থাকো সেই পরিবার যে বাড়িতে থাকে সেই বাড়িতে 3টে পাকা ঘর আছে কিনা বা তার থেকে বেশি পাকা ঘর আছে কিনা। যদি 3 বা তার থেকে বেশি থাকে তাহলে তোমাকে হ্যাঁ বলতে হবে, তা নাহলে না। পারিবারিক জমির মালিকানা আছে কিনা, দেখো এখানে প্রত্যেকটা পরিবারেরই একটা নির্দিষ্ট পরিমাণ জমি থাকে যার ওপর তার বাড়িটা আছে, বা তার বাড়ি ছাড়াও কিছু জমি থাকে, এখানে তোমাকে সেটা বলে দিয়েছে। পারিবারিক জমির মালিকানা, পারিবারিক জমির, ঠিক আছে, তুমি যে পরিবারের অন্তর্গত সেই জমির মালিকানা হ্যাঁ বা না এখানে তোমাকে দিতে হবে। এখানে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, তারপরে হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, এই জায়গাগুলো ফর্মের সাথে ডকুমেন্ট হিসাবে দিতে হবে। এবং কত শতক জমি আছে সেটাও এখানে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, যানবাহন মানে আপনি পরিবারের কোনো সদস্য, মানে পরিবারের কোনো সদস্য বা যে হেড অফ দ্য ফ্যামিলি বা যে ধরো অ্যাপ্লাই করছে তাদের, যদি কারোর মোটর চালিত 4 চাকার গাড়ি থাকে, এমন কোনো গাড়ি যার 4টে চাকা আছে, এরকম যদি তোমার কাছে থাকে তাহলে হ্যাঁ, নাহলে না। যদি থাকে তাহলে সেই গাড়ির সংখ্যা এখানে উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে উল্লেখ করতে হবে। আর স্বাস্থ্য বীমা, যদি পারিবারিক কোনো স্বাস্থ্য বীমা থাকে, ঠিক আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে না দিলে ঝামেলা মিটে গেল, আর কিছু ফিল আপ করতে হবে না। যদি থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলির এখানে লিখবে যে হ্যাঁ এর নামে আছে, সেটা সরকারি হলে সরকারি, আর যদি বেসরকারি হয় তাহলে বেসরকারি।
এবং কত বিমার অঙ্ক সেটাও তোমাদের এখানে লিখে রাখতে হবে। তো এরকম করে প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রেই এই ফিল আপ করতে হবে। এবার তারপরে হচ্ছে আয় বা পেশা, মানে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে ইনকাম ট্যাক্স যদি কারোর ফাইল হয়, যদি কেউ ট্যাক্স দেয়, সেই কর যদি কেউ দেয় তাহলে হ্যাঁ, নাহলে না। যদি প্যান কার্ড থাকে, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে এখানে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে নাম আর প্যান নাম্বার এখানে দিতে হবে, আর না হলে না। হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার প্যান নম্বর, সদস্য ওয়ানের নাম, তার প্যান নম্বর, না থাকলে প্যান নম্বরটা দিতে হবে না। এবার এই করে করে তারপরে চলে আসবে কর্মসংস্থানের ধরন, মানে পরিবারের যে প্রধান সে কি ধরনের কাজ করে, সরকারি ক্ষেত্রে নাকি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে কোনো এন্টারপ্রেনিওর মানে উদ্যোক্তা কিনা, কোনো ব্যবসা করে কিনা, মালিক কোনো জিনিসের ছোটোখাটো রিটেলার শপের মালিক কিনা, এই সমস্ত জায়গাগুলো। এখানে হচ্ছে আংশিক সময় যদি কর্মরত হয়, পার্ট টাইম কোনো কাজ করে, সেটাতে তাহলে এই ক্ষেত্রে দিক দিতে হবে। অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে যারা কারিগর হয়, শিল্পী হয়, কৃষক হয়, এই ধরনের। অসংগঠিত ক্ষেত্র মানে সবসময়তে হয়তো তাদের কাজ থাকে না, বাট তারা সেলফ এমপ্লয়েড, মাঝে মাঝে কাজগুলো করে, এবং সেক্ষেত্রে এইখানে টিক মারতে হবে। পরিযায়ী শ্রমিক হলে সেক্ষেত্রে এইখানে ঠিক, বেকার হলে এখানে ঠিক, আর অন্যান্য হলে এই জায়গাতে ঠিক। এরকমভাবে প্রত্যেকটা সদস্য যারা যারা আছে তারা কোন ক্ষেত্রে কিসে নিযুক্ত সেই জায়গাগুলো এখানে তোমাদেরকে বলা হয়েছে ফিল আপ করতে। তারপরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, কতজন শিক্ষিত আছে এবং কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক আছে সেইটাও এখানে ফিল আপ করতে হবে। যতজন টোটাল শিক্ষিত আছে, শিক্ষিত মানে কিন্তু এখানে ওই মানে এই ক্লাস প্লাস ওই ক্লাস পাস এরকম না। শিক্ষিত মানে হচ্ছে সে লিখতে পড়তে জানে, নিজে সাইন করতে পারে, কোনো জায়গায় সই করতে দিলে সে যেন সই করতে পারে, যে সই করতে পারে তাকেই বলা হয় স্বাক্ষর। সেক্ষেত্রে শিক্ষিত ধরতে হবে তাকে, ততজন শিক্ষিত। আর যারা সাইন করতে পারে না সেগুলোকে অশিক্ষিত দেবে। এইভাবে পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটাতে টিক মারতে হবে, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা তার লিখে দিতে হবে। বাদ বাকিদেরও তাই, কে শিক্ষিত মানে সদস্য 1, 2, 3 যতজন সদস্য আছে তাদের ক্ষেত্রেও সেম জিনিস কন্টিনিউ করতে হবে। তারপরে এখানে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। এখানে একটা জিনিস দেখবে, লক্ষ্য করবে, প্রাক্তনের কথাও জিজ্ঞাসা করেছে। তো এটা যদি প্রাক্তন বা বর্তমান হয় সেক্ষেত্রে হ্যাঁ বা না এতে টিক দিয়ে তিনি কোন পদে ছিলেন প্রাক্তন হিসাবে বা বর্তমানে কিসে আছেন সেটা এখানে থাকতে হবে। আর যদি এর প্রয়োজনীয় সহায়ক নথি থাকে তাহলে সেটা জমা দিতে হবে, তা না হলে একটা স্বঘোষণা করতে হবে, মানে নিজেকে একটা জাস্ট লেটার লিখতে হবে। এটার মানে তাই, স্বঘোষণা মানে এটাই হয় যে তুমি যেন একটা লেটার লিখছো যে হ্যাঁ আমি একটা নির্দিষ্ট এরকম একটা জায়গায় আমি নিযুক্ত ছিলাম বা আমি এই পদের অধিকারী ছিলাম, প্রাক্তন হলে। আর বর্তমান হলে সেই অফিসিয়াল একটা লেটার এখানে দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি পেনশনভোগী হয় কোনো সদস্য তাহলে সেটা হ্যাঁতে বা নাতে দিতে হবে, যার যেটা হবে। আর যদি কেউ হয়ে থাকে হ্যাঁতে টিক দাও, তাহলে তার সদস্য নম্বরটা এখানে দিতে হবে। এবার হচ্ছে কি কোনো সদস্য জিএসটি অধীনে নিবন্ধিত আছেন কিনা, কারোর জিএসটি আইন করা আছে কিনা। জিএসটি আইন যদি করা থাকে তাহলে হ্যাঁ, নাহলে না। পরিবারের মোট বার্ষিক আয় তোমাদের এখানে দিতে হবে, কত টাকা সেটা এখানে তোমাদেরকে দিতে হবে। পরিবারিক বার্ষিক আয় মানে টোটাল সদস্যদের মিলিত আয় পারিবারিক কত সেটা এখানে তোমাদেরকে দিতে হবে। এরপরে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি কেউ করে থাকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য আবেদন, তাহলে সেটা দেখো তিনটে জায়গা রয়েছে। একটা হচ্ছে প্রযোজ্য নয়, যাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তারা তো এখানে প্রযোজ্য নয়তে দিয়ে দিলে। আর যদি কেউ আবেদন করে থাকো, যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের এখানে নাম্বারটা দিতে হবে। আর ইস্যু যদি করা হয়ে থাকে, যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রেই তাই করতে হবে। তারপরে অন্যান্য মানে কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে কিষাণ ক্রেডিট কার্ড ARD, তারপরে আর্টিসান ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড আর্টিসিয়ান, তারপরে হচ্ছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সমস্ত যদি কোনো থাকে
তাহলে সেই অনুযায়ী তার নাম্বার দিতে হবে, তার আইডি নাম্বার দিতে হবে এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই জিনিসগুলো এখানে দিতে হবে প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে যার যার আছে। আর তারপরে এসআইআর 2026-এর মাধ্যমে যদি বাদ পড়ে থাকে কারোর নাম এবং মামলাটা ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, সেক্ষেত্রে তোমার যদি প্রযোজ্য হয় তাহলে এখানে ঠিক, না হলে না, আর হ্যাঁ যদি হয় তাহলে এখানে মামলার বিবরণটা দিয়ে এখানে একটা কপি তোমাকে এই ফর্মের সাথে জমা দিতে হবে। এবার বাদবাকি সবকটা সদস্যের ক্ষেত্রেই তাই। আচ্ছা, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে যারা যারা বিদ্যালয়ে বা স্কুলে পড়ছে, যে কোনো স্কুলে, তাহলে সেই শিশুর নাম দিতে হবে, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম দিতে হবে, এবার সেই কোন স্কুলে পড়ছে, মানে সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত, নাকি স্পন্সর্ড বিদ্যালয়ে পড়ছে, নাকি বেসরকারি বিদ্যালয়ে পড়ছে, নাকি স্বীকৃত মাদ্রাসা, নাকি অন্যান্য মাদ্রাসা, কিংবা অন্যান্য যদি হয় সেক্ষেত্রে এখানে দিতে হবে। এরকম যতজন বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে সবার ক্ষেত্রে দিতে হবে। দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে শিশুদের যদি এরকম থাকে যাদের টিকা চলছে, শুরু হয়েছে, বা তাদের জাস্ট কমপ্লিট হয়েছে বা টিকাকরণ করা হয়নি, সেক্ষেত্রে এখানে তোমাদেরকে এটাও চেয়েছে, হ্যাঁ হলে টিকাকরণ এখানে দেবে, টিকাকরণ করা হয়নি বললে এখানে দিতে হবে। সরকারি কোনো প্রকল্পের আওতায় সুবিধা কেউ পায় কিনা, মানে পরিবারের প্রধান পায় কিনা, মানে সরকারি যে সমস্ত কিষাণ ক্রেডিট কার্ড আছে বলো, বা এই মানে যে কোনো এতদিন ধরে পুরনো সরকারের আমলে তোমরা যদি কোনো সরকারি প্রকল্পের আওতায় সুবিধা পেয়ে থাকো, সেক্ষেত্রে এখানে তোমাদের হ্যাঁ বা না দিতে হবে। যে কোনো রকমের সরকারি প্রকল্পের, যেমন তোমাদের সেক্ষেত্রে যেমন আমাদের ওই স্বাস্থ্যসাথী ছিল, ঠিক আছে, এইটা, তারপর কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এই ধরনের কোনো যদি সুযোগ সুবিধা তোমরা পেয়ে থাকো, কন্যাশ্রী, যুবশ্রী, এই ধরনের যে কোনো জিনিস, সেই জিনিসটা এখানে লিখে দিতে হবে। পরিবারের প্রধান যদি পেতো তাহলে হ্যাঁ, না হলে না। না লিখলে আর এগুলো ফিল আপ করার দরকার নেই। আর যদি এখানে তিনি হ্যাঁ লেখেন, দেখো আপনি কি প্রকল্পটা থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, যদি সে নিজে থেকেই প্রকল্প থেকে বাইরে বেরিয়ে আসতে চায় তাহলে সেখানে হ্যাঁ লিখতে হবে, এখানে প্রকল্পের নাম লিখতে হবে, এখানে হ্যাঁ লিখতে হবে। আর যদি না বেরিয়ে আসতে চান তাহলে এখানটা তিনি ফাঁকা রাখবেন। এবার এরকমভাবে প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে হয়ে গেল। তারপরে বাদ দেওয়া হলে কারণ, অফিসার কর্তৃক পূরণীয়, কেন তাকে বাদ দেওয়া হচ্ছে, এখানে অফিসার একজন এখানে বলছে পূরণীয়, এই জায়গাটা একটু কনফিউশন রয়েছে অবশ্যই, এটা ফর্ম ফিল আপ হলে আরও ক্লিয়ার হয়ে যাবে কি করতে হবে এই জায়গাটায়। আর আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান আর বিশ্বাস অনুযায়ী, মানে এখানে ঘোষণার সম্মতির যে কালামটা রয়েছে, এখানে তোমাদেরকে কি করতে হবে, যে তুমি যা যা দিচ্ছ সেই ফর্মটা যাচাইযোগ্য, এখানে সম্মততে টিক মারবে। তারপরে এখানে চলে আসবে এই জায়গাটায়, এখানে তোমার সাইন করতে হবে, স্বাক্ষর হলো, ব্যাস এই পর্যন্তই ফর্মটা ফিল আপ করার কাজ। বাদ বাকিটা হচ্ছে লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, মানে এই পোর্শনটা তোমাকে নিজেকে করতে হবে না, এটা করবে যেখানে তুমি জমা দেবে সেই জায়গায় যেরকম বলবে সেরকম অনুযায়ী এটা করতে হবে। এইখান অবধি তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আপাতত হচ্ছে এই আপডেট, এই হচ্ছে ফর্ম, এইভাবে এখানে তোমাকে ফিল আপ করে জমা দিতে হবে। তবে প্রথম থেকেই আমি বলবো না, সবাইকে আমার আমার তরফ থেকে একটা পরামর্শ থাকবে যে একদম ফর্ম পাওয়ার সাথে সাথেই কেউ ফিল আপ না করে একটা সপ্তাহ ওয়েট করো, কেননা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এই ফর্ম যদি এটাই কন্টিনিউ থাকে তাহলে এর আরও যে যে জায়গাগুলো টুকটাক দুটো একটা জায়গায় কনফিউশন আছে, সেইগুলো কি করতে হবে না করতে হবে নিশ্চয়ই এটার গাইডলাইন থাকবে, সেই গাইডলাইন অনুযায়ী ফলো করে তোমরা করো। এবং এই ফর্ম ফিল আপ করতে আমাদের মানে মুখ্যমন্ত্রী স্বয়ং শুভেন্দু অধিকারী তিনি নিজেই বলেছেন যে এই ফর্মটা ফিল আপ করতে কারোর অসুবিধা হওয়ার কথা নয়, যদিও অসুবিধা হয় সেখানকার স্থানীয় আধিকারিকরা অবশ্যই তাদেরকে হেল্প করবেন। সুতরাং নিজের মতো করে দুমদাম ফর্মটা ফিল আপ না করে তোমাদের যারা স্থানীয় আধিকারিক আছেন, সেটা পঞ্চায়েতে হতে পারে, অঞ্চলে হতে পারে, বিডিওতে হতে পারে, তারা একটা নির্দিষ্ট গাইডলাইন দেবেন বা তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা করো, যাতে তোমরা এই যোজনাটার সুবিধা পাও এবং কোথাও যেন কোনো ভুল ইনফরমেশন না থাকে। তো এই জিনিসটা একটু এক সপ্তাহ গেলে বোঝা যাবে জিনিসটা কোন দিকে এগোচ্ছে বা কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তারপরে তোমরা এই ফর্মটা ফিল আপ করো, তাড়াহুড়ো করে করার কোনো দরকার নেই, কেননা তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা চালু থাকবে, ওটা বন্ধ হবে না যতদিন না এই ফর্মটা ফিল আপ করে, যতদিন না এই যোজনাটা চালু হচ্ছে, সেটা 3 মাস পর্যন্ত সময়
দেওয়া হয়েছে। বাদ বাকি আরও আপডেট আমরা সময় সময় পাবো। যে অফিসিয়াল পোর্টাল আছে এই পোর্টালেই সমস্ত হয়তো তোমাদেরকে জিনিসপত্রগুলো দেওয়া হবে, এবং যখনই যে আপডেট আসবে আমি অবশ্যই সবার আগে তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। সেরকম গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো থাকবে অবশ্যই তোমাদেরকে আমি করার চেষ্টা করব। যাই হোক, আমাদের এটা একটা এডুকেশনাল চ্যানেল, তবুও এখানের মধ্যে অনেকে এরকম আছো বা আছেন যারা এই ধরনের আমাকে জিজ্ঞাসা করেছিল কমেন্টে যে এই অন্নপূর্ণা যোজনার ব্যাপারটা আমাকে একটু ডিটেলসে বলে দিন, তাতে আমাদের একটু মানে পড়াশোনার ক্ষেত্রেও জিনিসটা হবে যে কি যোজনা, কবে কি চালু হয়েছিল না চালু হয়েছিল, এই সমস্ত ইনফরমেশনগুলো পাওয়া যাবে। তার সাথে সাথে কিভাবে ফর্ম ফিল আপ হবে, কারা পাবে না পাবে, আমি চেষ্টা করেছি তোমাদের পুরোটাই এখানে করে দেওয়ার। আর যারা এডুকেশনাল ভিডিও ফলো করো আমাদের রেগুলার, তাদের জন্য বলবো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা তোমাদের প্রস্তুতি শুরু হচ্ছে 2 জুন থেকে। এখানে তোমরা সবাই জানো এখন সরকারি চাকরির, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির বয়স সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 45 বছর। যারা জেনারেল কাস্টে আনরিজার্ভড ক্যাটাগরিতে আছে তারাও কিন্তু এখন 45 বছর পর্যন্ত সুযোগ পাবে এই ফর্ম ফিল আপ করে চাকরি দেওয়ার। এবং নতুন সরকারের থেকে আমরা আশা করি এই রিক্রুটমেন্ট যেটা হবে এটা একদম স্বচ্ছ হবে, কেননা সেরকমভাবেই বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত যে নতুন সরকার খুব স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। এবং শুধু এটা নয়, তার সাথে সাথে মিসলেনিয়াসেরও তোমাদের ফর্ম বেরিয়েছে, সেটাও ফিল আপ চলছে, এরও প্রস্তুতি আমাদের এখানে চলছে। আগামী দিনে ডাব্লিউবিপি কেপি বা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ বা সমস্ত সরকারি চাকরির যে ভ্যাকেন্সি আছে সেটা আমাদের শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছেন যে 100% সেগুলোকে পূরণ করার চেষ্টা করবেন। কিছু কিছু জিনিস আগের সরকার বা রিক্রুটমেন্টের কিছু জটিলতা আছে, আইনি জটিলতা, যার জন্য হয়তো দেরি হচ্ছে, বাট এই রিক্রুটমেন্টগুলো তোমাদের হবে। তো যাদের যাদের 45 বছর বয়স এখনো হয়নি এবং তারা ভাবতে আমার একটা সরকারি চাকরির দরকার ছিল, এবং সত্যি সরকারি চাকরির একটা সবারই দরকার হয়, তো তাদের কাছে এই সুযোগ নতুন সরকার এখনো দিয়েছে। তোমরা আবার প্রথম থেকে পড়াশোনা শুরু করতে পারো আমাদের হাত ধরে বা আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা এটা আমাদের পেড কোর্স অথবা ইউটিউব চ্যানেলে তোমাদের রেগুলার ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন সকাল সন্ধে আমাদের চ্যানেলটাকে ফলো করে সেই ফ্রি ক্লাসগুলো করেও এই পরীক্ষাগুলোতে পাস করতে পারো। যারা অনেক দিন পড়াশোনা ছেড়ে দিয়েছো, ভাবছো একবার নতুন করে করব, তারা তাহলে এই ব্যাচগুলোতে ভর্তি হও, কেননা এখানে তোমাদের একদম ধরে ধরে তোমাদেরকে পুরো বেসিক থেকে অ্যাডভান্স জিনিসপত্র করে দেওয়া হবে, তোমাদেরকে রেডি করে দেওয়া হবে। এবং এই ব্যাপারে আরও যদি কারোর কিছু জানার থাকে সেক্ষেত্রে তোমরা উপরের এই যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিসকাসও করে আমাদের সাথে যুক্ত হতে পারো। উইশ ইউ অল দ্য বেস্ট। আমার গলাটা একটু ঠান্ডা লাগার জন্য খারাপ আছে, যার জন্য মাঝে মাঝে আমি একটু কাশছিলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, তোমরা অ্যাডজাস্ট করে নিয়েছো এই পর্যন্ত। শেষ পর্যন্ত যারা যারা ভিডিও ছিলে তারা ভিডিওটা ইউজফুল হলে অবশ্যই লাইক করো, এবং যারা যারা লক্ষ্মী ভাণ্ডারটা মানে অন্নপূর্ণা ভাণ্ডারটা পাওয়ার সত্যিই যোগ্য তাদের সবার সাথে একবার এটা শেয়ার করে দাও, যাতে কেউ বিভ্রান্ত না হয় এবং তার সাথে সাথে ভুলভাবে তারা ভুল পথে না এগোয়। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।